আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওর যেটা টপিক হবে সেটা হলো গতকালের মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আলোচনা করব এবং এই দুর্ঘটনা পরবর্তী যে বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আমি মনে করি আপনারা অবশ্যই সচেতন শিক্ষার্থী, যারা সচেতন শিক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটা দেখার পর আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অলরেডি অনেকে জানেন যে গতকালকে ঢাকা উত্তরা দিয়াবাড়িতে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে, বিমান দুর্ঘটনা। সেখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী যেমন হতাহতি হয়েছে, পাশাপাশি অনেক ছোট ছোট শিশু বাচ্চাও কিন্তু নিহত হয়েছে। তো যারা নিহত হয়েছে তাদের প্রতি অবশ্যই নিহত পরিবারের প্রতি সমবেদনা থাকবে। পাশাপাশি যারা হতাহত হয়েছে তাদের অবশ্যই সুস্থতার কামনা করব। এখন দেখেন, একটা ঘটনা ঘটছে, দেশের একটা এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেছে। এই ট্র্যাজেডির ভিতরেও কিন্তু অনেক মানুষ কিন্তু এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে। যেমন যদি শুরু করি, যখন আপনার ট্র্যাজেডিটা হয় বা এই দুর্ঘটনাটা ঘটে, তখন দেখবেন যে ওই দুর্ঘটনা পার্শ্ববর্তী এলাকাগুলোতে যারা পানি খাইতে গেছে বা দোকানে পানি কিনতে গেছে, তাদের 1 লিটার বা 2 লিটার পানির বোতল 600 টাকা পর্যন্ত চাইছে। তাহলে চিন্তা করেন আসলে মানুষের মানবিকতা কত নষ্ট হয়ে গেছে। পাশাপাশি ওইখানে যারা রিক্সা বা অটোতে যাতায়াত করতে চেষ্টা করতেছিল, যারা আহত শিক্ষার্থী আসলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে ভাড়া প্রায় 50 টাকার ভাড়া সেখানে 500 টাকা বা 1000 টাকা পর্যন্ত চাচ্ছিল। এরকম হৃদয় বিদারক ঘটনার ভিতরেও মানুষ কিন্তু ফায়দা লুটার চেষ্টা করছে। এই ঘটনাগুলো ঘটছে, এর ভিতরে অনেকেই বিভিন্ন জায়গা থেকেও সহযোগিতা করার চেষ্টা করছে, অনেক ভলেন্টিয়ার অনেকভাবে সহযোগিতা করছে, সব কিছু ঠিক আছে। এর ভিতরে যেহেতু এইচএসসি পরীক্ষা ছিল আজকে, তো ফাইনালি এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল। আমি নিজেও অনলাইনে বিভিন্নভাবে ভিডিও তৈরি করার মাধ্যমে, আমি সহ অনলাইনে ম্যাক্সিমাম যারা শিক্ষক আছেন বা অনলাইনে যারা কন্টেন্ট তৈরি করেন, সকলে কিন্তু ভিডিও তৈরি করে এটার প্রতিবাদ জানাইছে যাতে এই এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হয়। সর্বশেষ অনেক জল্পনা কল্পনা পরে এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হয়। এখন দেখেন, এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, আমাদের যেটা উচিত ছিল, যেহেতু এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে গেছে, এখন আমাদের কথা বলা উচিত হলো এই যে দুর্ঘটনাটা ঘটলো এটার দায় কার। সরকারের, যেহেতু বিমান বাহিনী থেকেই এই দুর্ঘটনা ঘটছে, এখানে অনেক কথা উঠে আসছে যে বিমান বাহিনীর যেই যেই বিমানে এই ধরনের প্রশিক্ষণ নেওয়া হচ্ছিল সেই বিমানটা অনেক পুরনো, এটা নিয়ে কথা বলা উচিত ছিল। বা আপনার যেখানে বিমানের ঘাঁটি আছে তার আশপাশে আসলে জনবহুল স্থানে বিমান প্রশিক্ষণটা দেওয়া উচিত কিনা এটা নিয়ে কথা বলা উচিত ছিল। বা হতাহত কয়জন হয়েছে বা নিহত কয়জন হয়েছে এটার সঠিক সংখ্যা জানার জন্য এটা আন্দোলন করা উচিত ছিল। পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত ছিল, বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে কিন্তু আমাদের কথা বলা উচিত ছিল। অর্থাৎ সহজ কথা, এই ঘটনার সুষ্ঠু তদন্ত বা এটার বিচার, যারা যারা এটার সাথে দোষী তাদের বিচার চাওয়া কিন্তু উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে এই আজকে সারাটা দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে, যারা অসুস্থ বা যারা বিভিন্নভাবে দগ্ধ হয়েছে তাদের রক্তের কিন্তু প্রয়োজন, তাদের কিন্তু অবশ্যই পাশে দাঁড়ানো কিন্তু প্রয়োজন। যারা শোকাহত পরিবার আছে তাদের জন্য দোয়া করা উচিত। অথচ এই দোয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের রক্ত দিয়ে সহযোগিতা করা বাদ দিয়ে আজকে সারাদিন অনলাইনে দেখলাম যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ নিয়ে সরব একটা আন্দোলন চলতেছে। চিন্তা করে আমরা জাতি হিসেবে আসলে কতটুকু নির্বোধ, যেখানে পুরো বাংলাদেশ এই একটা আপনি চিন্তা করেন যে এই যে শিক্ষা উপদেষ্টা থেকে হোক বা শিক্ষা মন্ত্রণালয় থেকে হোক বা তথ্য মন্ত্রণালয় থেকে যে একটা দিন শোক প্রকাশ করার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে পরীক্ষা পেছানো হলো। পরীক্ষাটা কেন পেছানো হলো, জাস্ট মেন কথাটাতে আসেন। পরীক্ষাটা পেছানোর মেন যেটা কারণ ছিল, যেহেতু সকলে আমরা শোকের ভিতরে আছি, এই শোকের ভিতরে পরীক্ষাটা দেওয়া উচিত না। এটাই তো মেন কথা, যে আমরা শোকের মধ্যে আছি, এই শোকের মধ্যে আমাদের পরীক্ষা দেওয়া উচিত না। তাহলে এই শোকের মধ্যে থেকে কিভাবে শিক্ষার্থীরা আন্দোলন করে এই শোকের জিনিসগুলোকে হাইড করে দিয়ে অন্য বিষয় নিয়ে ইস্যু নিয়ে সামনে নিয়ে চলে আসা। আমাদের উচিত ছিল যে এই শোকের ভিতরে যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া মাগফিরাত করা, বা তারা যাতে বেহেশত নসিব হয় তাদের জন্য দোয়া করা, পাশাপাশি যারা হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। এখন তো বিভিন্ন ধরনের অঙ্গহানি হয়েছে, অনেকের হাত পা পুড়ে গেছে, তাদেরকে সারাদিন কিন্তু মিডিয়াতে সেভাবে কোনো ধরনের কভারেজ দেওয়া হয়নি। অথচ সারাটা দিন মিডিয়াতে দিয়ে যেগুলো আসছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তো আসলে ঠিক আছে, এটা চাওয়ারও একটা সময় আছে। এই মুহূর্তে আসলে এভাবে হঠাৎ করে পুরো একটা ফোকাসকে অন্যদিকে ডাইভার্ট করার মতো আসলে নির্বোধ কর্মকাণ্ড করাটা আমাদের উচিত হয়নি। এখন দেখেন, আচ্ছা ঠিক আছে, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে, এখন চাওয়ার ভিতরে দাবিগুলো কি ছিল? আমি কয়েকটা দাবি দেখে হতবাক হয়ে গেছি। যে কয়েকটা দাবি ছিল যে যারা ফেল করবে তারা যাতে গ্রেস মার্ক দিয়ে পাশ করে দেওয়া হয়।
চিন্তা করেন একটা শিক্ষা ব্যবস্থা গত কয়েক বছরে কিন্তু বিভিন্ন ধরনের ধস নেমে গেল, সেখান থেকে আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে। সেখানে যদি শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলন করে যে আমরা ফেল করবো, আমাদের পাশ করে দিতে হবে, বা দেখলাম যে কিছু কিছু শিক্ষার্থী অটো পাস চাওয়ার মতো চিন্তা ভাবনা করতেছে। আপনারা হয়তো বা 25 ব্যাচ, আপনারা জানেন কি না, যারা 24 ব্যাচ অটো পাস নিয়ে পাস করছে তারা আসলে জানে যে অটো পাসের কত কত নেগেটিভ দিক আছে। সো এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এই সকল জিনিসগুলো দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইনে প্ল্যাটফর্মের কিছু পীর নামক কিছু, মানে আমি বলবো ভণ্ড, যারা শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে, মানে শিক্ষার্থীদের ভালোভাবে বোঝানোর মাধ্যমে জিনিসটার সমাধান না করে তাদের উস্কাই দিচ্ছে, তাদের আন্দোলন করার মাধ্যমে পুরো দেশটাকে একটা মানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমি আপনাদের বলবো, আপনাদের অবশ্যই বিবেক বুদ্ধি আছে, আপনারা একটু চিন্তা করেন, যেটা মানে শোক ছিল সেই শোকের জন্য আপনারা পরীক্ষা দিচ্ছেন না, আপনারা সেখানে সেই শোকটা সারাদিন শোকের কথা একবারও দেখলাম যে না, যে কারো মাথায় এই চিন্তাটা আছে যে যারা হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, তাদের মানে রক্তর দরকার হলে রক্ত দিব, বা তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা বাদ দিয়ে দেখলাম সারাটা দিন মানে পুলিশের সাথে মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ততার ভিতরে অনেকে পড়ে গেছে। অনেকে আসলে নিজের মানে মানে অনেক প্ল্যাটফর্ম দেখলাম যে নিজের আসলে স্বার্থ হাসিল করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেছে। আমি যদিও এই কথাগুলো বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু আসলে সারাদিন এসব দেখে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি বলবো যারা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করেন তাদের একটু মানবিক হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে পজিটিভলি ভাবা উচিত। শিক্ষার্থীদের আসলে হুমকির মুখে দেওয়ার কোনো মানেই হয় না। এখন যে আন্দোলনটা ঘটছে সেই আন্দোলনগুলোতে কিছু ফুটেজ আমাদের সামনে আসছে, এই ফুটেজগুলো একটু দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আন্দোলনগুলোর ভিতরে কারা কারা এখানে ইন্ধন দিচ্ছে বা কারা কারা এর ভিতরে অনুপ্রবেশ করছে। প্রথম যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি ঠিক কংগ্রেসের মতো থেকে করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। শিক্ষার্থী বলতেছে যে যদি পদত্যাগ না করে তাহলে আমরা শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে আসবো। মানে তার ইন্টেনশনটা দেখেন। আসলে এই আন্দোলনে কিন্তু শুধুমাত্র যে শিক্ষার্থীরা ছিল তা না, শিক্ষার্থীদের বেশে কিন্তু অন্যান্য যারা মানে কুচক্রী মহল তারাও কিন্তু এখানে ইনক্লুড করছিল, বা ইনক্লুড হয়ে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তারা কিন্তু আন্দোলনে যোগদান করছিল। পাশাপাশি দেখেন এই যে আন্দোলনটা চলতেছিল এটা কিন্তু আপনার সচিবালয়ের বাইরে চলতেছিল, শান্তপূর্ণভাবে আন্দোলন চলতেছিল। এর ভিতরে কিছু উস্কানিদাতা লোকজন তারা কি করছে, সচিবালয়ের ভিতরে প্রবেশ করছে। কারণ সচিবালয় কিন্তু খুবই একটা সেন্সিটিভ জায়গা, পুরো বাংলাদেশের পাওয়ার হাউস বলা হলো সচিবালয়। সেখানে ঢুকে দেখেন তারা কি কর্মকাণ্ডগুলো করতেছে একটু দেখেন। এখানে একটা পুলিশকে দেখেন কিভাবে মারতেছে। এখন দেখেন একজন নিরস্ত পুলিশকে ভিতরে ঢুকে মানে বেধড়ক মারধর করতেছে। এগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থী না, সাধারণ শিক্ষার্থীর বেশি কিছু অসাধু ব্যক্তি এই কাজগুলো কিন্তু করা শুরু করছে। পাশাপাশি দেখেন আন্দোলনে ছাত্র না হয়ে কিছু শিক্ষার্থী কিন্তু এখানে প্রবেশ করছে। অনেক স্টুডেন্ট আমাদের এখন দেখেন এখানে কিন্তু অনেক শিক্ষার্থী আসছে, মানে শিক্ষার্থী ছাড়াও কিছু মানুষ আসছে যারা মানে এটার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টও না। এবং আপনি বিভিন্ন ধরনের স্ক্রিনশটও আমরা পাওয়া গেছে, বিভিন্ন ধরনের কুচক্রী মহল যারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করার মাধ্যমে দেশটাকে অরাজকতার দিকে মানে ধাবিত করতেছে। তো এটা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এটা থেকে এতটুকুই আমি আপনাদের বার্তা দিব, বা এতটুকুই বলবো যে আপনারা আসলে কোনো মানুষের কথা শুনে হুজুগে বাঙালি হবেন না। আপনাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আপনারা নিজের আগে চিন্তা করবেন, চিন্তা ভাবনা করে তারপরে আপনি সামনের দিকে আগাবেন। কারণ আপনাদের ব্যবহার করে অনেকে কিন্তু অনেক ধরনের ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। অনেকে দেখবেন যে আপনাদের ব্যবহার করে তারা ফেমাস হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালা যাচ্ছে। আপনাদের বলবো যে যেহেতু দেশটা আমাদের সকলকে নিয়েই কিন্তু দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমাদের ভালো মন্দ বোঝার মতো মন মানসিকতা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। দেশটা যেহেতু আমাদেরকেই কিন্তু দেশের ভালো করার জন্য আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো কারো কথায় প্ররোচনায় পড়ে, কোনো ভাইয়ার কথায় প্ররোচনা পড়ে কখনোই কোনো ধরনের ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। কারণ এই সুযোগটা কিন্তু এর আগেও অনেকে নিচ্ছে। আমাদের উচিত হলো সচেতন হয়ে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া। আর শিক্ষার ব্যবস্থার অবশ্যই আমি উন্নতি চাই, শিক্ষা ব্যবস্থার কিন্তু সংস্কার দরকার, সেটা অবশ্যই দরকার। শিক্ষা যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা যৌক্তিক আন্দোলন করব, কিন্তু সেই যৌক্তিক আন্দোলনের ভিতরে কখনোই এটা মানে এটা চাওয়া উচিত না দাবিতে যে আমাদের অটো পাস দিয়ে দেওয়া হোক, আমাদের ফেল করলে আমাদের পাস করে দেওয়া হোক, আমরা 75 মার্ক পেলে আমাদের 80 দিয়ে দেওয়া হোক। এগুলো আসলে কখনোই যৌক্তিক দাবি না। যেগুলো অযৌক্তিক দাবি সেগুলো পাশে দাঁড়ানো আমাদের কখনোই উচিত না। যেগুলো যৌক্তিক দাবি সেগুলো পাশে দাঁড়ানো উচিত, সেগুলো নিয়ে কথা বলা উচিত, কিন্তু সেগুলো নিয়ে আমিও কথা বলবো। কিন্তু যেগুলো অযৌক্তিক দাবি সেগুলো নিয়ে আমি কখনোই কথা বলবো না। আমি আমার জায়গা থেকে স্ট্রংলি বলতে চাই, আপনারা যেহেতু সচেতন, আপনাদের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবেন এবং অন্ধভাবে কোনো ধরনের পীরকে কখনোই ফলো করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।